জেএক্সপো 2018 এর কোয়েশ্চেন পেপারের ম্যাথমেটিক্সের পার্ট 8 ভিডিওতে আমি 71 থেকে 80 অর্থাৎ 10টা প্রশ্নের সমাধান আলোচনা করব। এর আগের 7টা পার্টের ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এবিসিডি একটি বর্গক্ষেত্র। এবিসিডি একটি বর্গক্ষেত্র। এখানে আমরা চিত্র একটি দেখতে পাচ্ছি যেখানে এবিসিডি একটা বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল ডাব্লিউ। তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডাব্লিউ। চিত্র অনুযায়ী এক্স ওয়াই ডাব্লিউ এর মধ্যে নিম্নলিখিত কোন সম্পর্কটি ঠিক? এখানে দেখতে পাচ্ছি এইখান থেকে এতটার পরিমাপ দিয়ে দেওয়া হয়েছে ওয়াই, আর এখান থেকে এতটার পরিমাপ দিয়ে দেওয়া হয়েছে এক্স। এখন দেখো, এই পরিমাপটা যদি এক্স হয় এখান থেকে এতটা, তাহলে এখান থেকে এতটার পরিমাপও কি হবে? এক্স হবে। অর্থাৎ বি থেকে সি পর্যন্ত পরিমাপটা হবে এক্স প্লাস ওয়াই, এবং বি থেকে সি এই যে দূরত্বটা, এটা হলো এই বর্গক্ষেত্রটার একটা বাহুর দৈর্ঘ্য। এবং আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ ডাব্লিউ, এখানে দিয়ে দেওয়া হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডাব্লিউ, এটা হবে বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্যের বর্গ। প্রতিটি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি প্রতিটি বাহুর দৈর্ঘ্য বিসির সমান, তাহলে বিসির হোল স্কোয়ার। এবার বিসি হচ্ছে এক্স প্লাস ওয়াই এর সমান, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে কি পেলাম? ডাব্লিউ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। কিন্তু এইরকম কোনো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা নেই, তাই এখানে আমরা এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যদি ফেলে দিই আমরা কি পাবো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ab। এখন এক্সকে যদি আমরা এ ভাবি, ওয়াইকে যদি বি ভাবি, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো এই অপশানটাও কিন্তু নেই, তাহলে এখানে একটু পরিবর্তন করতে হবে। এখানে সব দেখতে পাচ্ছি ডব্লিউ আছে আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাঁ দিকে আছে, তাই আমি কি করব? ডাব্লিউটাকে বাঁ দিকে রাখবো, এক্স স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে আসবো, ওয়াই স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে আসবো, আর 2xyকে আমরা ডান দিকে রাখবো। তাহলে আমরা কি পেলাম? ডাব্লিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2xy, অর্থাৎ ডি অপশানটা মিলে যাচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তর ডি। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের প্রতিটি বাহু 50% বৃদ্ধি করা হলো, ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। দেখো, এক্ষেত্রে আমরা শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করব। শর্টকাট ট্রিক, এই ধরনের ট্রিক, আমি যে ট্রিকটা এখন দেখাবো এই ট্রিকটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে এবং বৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ত্রিভুজের ক্ষেত্রে এবং বৃত্তের ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য হবে। এখানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়েছে। এখন বৃদ্ধির জায়গায় হ্রাস অর্থাৎ কমানো যদি হয়, তার ক্ষেত্রেও ট্রিকটি প্রয়োগ করা যাবে। তো সেক্ষেত্রে কি হবে? আমরা যদি ধরে নিই, যদি ট্রিকটা হচ্ছে এরকম, যদি কোনো ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, ইকুয়ালস টু 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। এই সূত্রতে আমরা বার করে দিতে পারবো কোনো একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। তাহলে যে শতাংশ বাড়বে সেই শতাংশ দ্বিগুণ করব, প্লাস এই শতাংশের স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করব, এবং তারপর এই দুটো মানকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব কত শতাংশ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। যদি বৃদ্ধির জায়গায় যদি হ্রাস বা কমে যায়, তাহলে এই ক্ষেত্রে সূত্রটা প্লাসের জায়গায় কি হবে? মাইনাস হবে। এই সূত্রটা তোমরা ত্রিভুজের ক্ষেত্রে অথবা বৃত্তের ক্ষেত্রে প্রয়োগ করতে পারো। এটা ত্রিভুজ বলো বা বৃত্ত বলো,
বৃত্তের ক্ষেত্রে আমরা বাহু পাই না, বৃত্তের ক্ষেত্রে আমরা পাই ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের যদি ব্যাসার্ধ x% যদি বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। যদি হ্রাস পায়, বৃত্তের ব্যাসার্ধ যদি x% হ্রাস পায় তাহলে তার ক্ষেত্রফল হ্রাস পাবে 2x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে x কত? 50। এই প্রশ্নের ক্ষেত্রে x ইকুয়ালস টু কত হলো? 50 হলো। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, সমান সমান 2 ইন্টু এক্স অর্থাৎ 2 ইন্টু 50 প্লাস 50 স্কোয়ার ডিভাইডেড বাই 100। তাহলে আমরা কত পেলাম? এটা পার্সেন্টেজে পাচ্ছি, অর্থাৎ 100 প্লাস 50 ইন্টু 50 স্কোয়ার মানে 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, দুটো জিরো এখানে ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পেলাম 100 প্লাস 25%, অর্থাৎ 125%। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর সি, 125%। পরের প্রশ্ন, একটি আয়তকার কার্ডবোর্ডের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার। তাহলে এরকম একটা আয়তকার কার্ডবোর্ড আছে যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। এই কার্ডবোর্ড থেকে সম্ভবপর সর্ববৃহৎ বৃত্ত কেটে নেওয়া হলো। দেখো, এই কার্ডবোর্ড থেকে তুমি সব থেকে বড় মাপের যে বৃত্তটা কাটতে পারবে সেটা হচ্ছে এই রকম হবে। ঠিক মাঝখান থেকে তুমি এইভাবে কেটে নিতে পারো, অথবা ধার থেকেও কাটতে পারো। আমি ধরে নিলাম এইভাবে কাটা যাবে, এইভাবে সব থেকে বড় মাপের বৃত্ত কাটা যাবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে এখানকার এই বিন্দুটা, ধরুন এই বিন্দুটা এ আর এখানকার এই বিন্দুটা বি, তো এই দুটো বিন্দু যুক্ত করলে আমরা পাবো যে বৃত্তের ব্যাস। এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবং এই এবির পরিমাপ এই আয়তকার কার্ডবোর্ডের প্রস্থের সমান হবে। আমরা দেখতেই পাচ্ছি যে এই পরিমাপটার এখানকার পরিমাপটা দুটো সমান। তাহলে আমরা বলতে পারি বৃত্তের ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস 2 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হলো? 2/2 অর্থাৎ 1 সেন্টিমিটার। তো এই যে বৃত্তটা পাচ্ছি, এবার বলেছে কি এই বৃত্তটা বাদ দিয়ে বাকি যে অংশটা আছে তার ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল কত হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই অংশটার ক্ষেত্রফল বার করতে গেলে আমরা পুরো কার্ডবোর্ডের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে অবশিষ্ট অংশের ক্ষেত্রফল, তাহলে কি হলো? এই অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কি হলো? অবশিষ্ট অংশের ক্ষেত্রফল হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল। এখন দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। এখন দৈর্ঘ্য কত? 6 আর প্রস্থ কত? 2, অর্থাৎ ক্ষেত্রফল, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12। তাহলে দেখো, যে উত্তরটা 12 দিয়ে শুরু হচ্ছে সেই উত্তরটা হতে পারে, যেমন এটা বি অথবা সি। এই দুটো উত্তর দেখছি আমরা, এই দুটো অপশনে দেখতে পাচ্ছি 12 দিয়ে শুরু হচ্ছে, কারণ এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 6 ইন্টু 2 অর্থাৎ 12 দিয়ে শুরু হবে। তাহলে এখানে বি অথবা সি দিয়ে উত্তরটা আসবে, এ আর ডি কিন্তু হবে না। বাকি পড়ে থাকলো পাই ইন্টু বৃত্তের ব্যাসার্ধ কত? 1 অর্থাৎ 1 স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? 6 ইন্টু 2 অর্থাৎ 12 মাইনাস পাই, কারণ 1 স্কোয়ার কত হয়? 1 হয়। তাহলে 12 মাইনাস পাই এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে সি অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের পরিসীমা 100 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফল 200 স্কোয়ার সেন্টিমিটার। ত্রিভুজটার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো, অন্তর্বৃত্ত হচ্ছে কোনো একটা ত্রিভুজের তিনটে বাহুকে স্পর্শ করে ভিতরে যে বৃত্তটা আমরা পাই এটাকে বলা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত। তাহলে এই অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ, এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অথবা এটা।
তো এই অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ তার একটি সূত্র আছে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয় এই যে ত্রিভুজটা, যে ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা বার করছি সেই ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আমরা অনেক সময় ডেল চিহ্ন দিয়ে লিখি, ডিভাইডেড বাই এই ত্রিভুজের যে পরিসীমা তার অর্ধেক, অর্থাৎ অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা, যাকে আমরা এস দিয়ে চিহ্নিত করি। অর্থাৎ অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হবে বা পরিমাপটা হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি তার অর্ধ পরিসীমা দিয়ে ভাগ করে দেওয়া যায়। অর্ধ পরিসীমার অর্থ হচ্ছে পরিসীমার অর্ধেক। তাহলে এক্ষেত্রে দেখো পরিসীমা দিয়েছে 100 সেন্টিমিটার, তাহলে অর্ধ পরিসীমা কত হবে 50 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এস ইকুয়ালস টু হলো 100/2 অর্থাৎ 50 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 200 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আমরা মাপটা পেয়ে যাচ্ছি আর ইকুয়ালস টু কত হলো 200 ডিভাইডেড বাই 50 অর্থাৎ 4 সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর এ। তোমাদের আমি একটা বিষয় বলে রাখি, এখান থেকেও প্রশ্ন দিতে পারে। এটা অন্তর্বৃত্ত না দিয়ে তোমাদের কি দিতে পারে, অন্তর্বৃত্ত না দিয়ে তোমাদের পরিবৃত্ত দিতে পারে। পরিবৃত্ত কীরকম হয়, কোনো একটা ত্রিভুজে 3টে শীর্ষবিন্দুকেই স্পর্শ করে যাচ্ছে এরকম একটি বৃত্তকে আমরা বলবো এই ত্রিভুজটার পরিবৃত্ত। তো এই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা বলবো এইটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তো এই পরিবৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা, পরিবৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু, এখানে ত্রিভুজের 3টে বাহু আমি যদি ধরে নিই এ, একটা বি আর একটা সি, তাহলে এ বি সি ডিভাইডেড বাই 4 ডেল, অর্থাৎ 4 ইন্টু এরিয়া বা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা হবে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যের গুণফল ডিভাইডেড বাই 4 গুণ ওই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এই সূত্রের সাহায্যেও তোমরা পরিবৃত্তের ব্যাসার্ধের পরিমাপ বার করে দিতে পারবে। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের বাহুগুলি 5:4:3 অনুপাতে রয়েছে। বাহুগুলোর পরিমাপ 5:4:3। ত্রিভুজটির অনুরূপ উচ্চতাগুলির অনুপাত কত হবে? দেখো, যখন কোনো ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:4:3 বা 3:4:5 বা 4:5:3 অথবা 4:3:5 মানে 5:4:3 এইভাবে যদি দেওয়া থাকে তাহলে বুঝবে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই ব্যাপারে তোমাদের আমি বলে রাখি যে ত্রিভুজটা সমকোণী হোক বা সমবাহু বা সমদ্বিবাহু যেরকম ধরনেরই ত্রিভুজ হোক না কেন, সেই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত যেরকম থাকবে সেই বাহুগুলোর অনুরূপ উচ্চতাগুলোর অনুপাত এই অনুপাতটার অনন্যক হবে। অনন্যক অর্থাৎ উল্টো। যেমন 5 এর অর্থ কি আমরা জানি, 5 এর অর্থ 5/1, তাহলে এই রাশিটার অনন্যক হবে 1/5। তাহলে এখানে অনুপাতটা আমরা দেখতে পাচ্ছি 5:4:3, তাহলে এদের অনুরূপ উচ্চতাগুলোর অনুপাত হবে, অনুরূপ উচ্চতার অনুপাত, উচ্চতার অনুপাত, এগুলো হচ্ছে বাহুর অনুপাত যেগুলো দিয়েছে এখানে, বাহুর অনুপাত। তাহলে এই বাহুগুলোর অনুপাত দিয়েছে 5:4:3, তাহলে অনুরূপ উচ্চতার অনুপাত হবে 1/5:1/4:1/3। এটা কিন্তু শর্টকাট ট্রিক, শর্টকাট ট্রিক, এটা তোমরা মনে রাখবে, শর্টকাট ট্রিক। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি 5, 4, 3 এর লসাগু কত, 5, 4, 3 এর লসাগু কত হবে, 4, 5 20, 20 ইন্টু 3 অর্থাৎ 60। তাহলে এখন আমরা এই ভগ্নাংশের অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে বার করার জন্য আমরা 60 দিয়ে গুণ করব প্রত্যেকটা অনুপাতের মানকে। তাহলে আমরা এখানে পাচ্ছি 12, এটা পাচ্ছি 15 আর এখানে পাচ্ছি 20, অর্থাৎ 12:15:20, অর্থাৎ সি অপশনটা কারেক্ট হবে। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে অনুরূপ উচ্চতা কি? এই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম, এর উত্তর তোমরা কমেন্ট বক্সে আমাকে দেবে। পরের প্রশ্ন, একটি কিউবয়েডের অর্থ হচ্ছে
আয়তঘন, আয়তঘন বা সমকোণী চৌপল, সমকোণী চৌপল। তো দেখতে এরকম হবে, দেশলাই বাক্স বা ইট, ঘর বানানো যে ইট, তো সেই ইট। তো এটা একটা কিউবয়েড বা আয়তঘন বা সমকোণী চৌপল, যার পরিমাপ হচ্ছে দৈর্ঘ্যটা 6 প্রস্থটা হচ্ছে 5 আর উচ্চতাটা a, আমরা ধরে নিলাম এরকম। এখন এর সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ এখানে মোট 6টা তল, তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। একদম সূত্র ধরে অঙ্কটা দিয়েছে, তোমরা সূত্র ফেলে দিলে অঙ্কটা উত্তরটা পেয়ে যাবে। 2 ইন্টু দৈর্ঘ্য কত, আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা 6 প্রস্থ কত 5 প্লাস প্রস্থ 5 আর উচ্চতা হচ্ছে a প্লাস উচ্চতা a আর দৈর্ঘ্য 6 এখন তোমরা এখানে এর জায়গায় কিন্তু এক বসিয়েও ক্যালকুলেশন করতে পারো। যদি এরকমভাবে ক্যালকুলেশন করতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু এর জায়গায় 1 নিয়ে নিতে পারো। তাহলে এখানে তিনটে বাহু কত হচ্ছে, 1 হচ্ছে, 5 হচ্ছে আর 6 হচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য আমরা 6 ধরে নিতে পারি, প্রস্থ হচ্ছে 5, তাহলে এখানে প্রস্থ 5 উচ্চতা 1, এইভাবেও তোমরা কিন্তু করতে পারো, তোমাদের সুবিধার্থে এটা তোমরা করতে পারো। তাহলে 1 ইন্টু 6, তো আমি এইভাবেই করছি যেরকমভাবে দেওয়া আছে। তাই 5 6 30, দুটো এ আছে অর্থাৎ এ গুণ করলে a স্কোয়ার প্লাস 5 a স্কোয়ার প্লাস 6 a স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু এখানে যোগ করো 30টা a স্কোয়ার, 5টা a স্কোয়ার 35টা a স্কোয়ার, 35টা a স্কোয়ার 6টা a স্কোয়ার, অর্থাৎ 41টা a স্কোয়ার। তাহলে 41টা a স্কোয়ারের সাথে 2 গুণ করলে আমরা পাবো 82টা a স্কোয়ার, এত বর্গ একক হবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ 82 a স্কোয়ার। পরের প্রশ্ন, একটি পাতলা আয়তকার পাতের দৈর্ঘ্য ও প্রস্থ, একটা পাতলা আয়তকার পাত আছে, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেন্টিমিটার আর প্রস্থ বলে দিয়েছে 3 সেন্টিমিটার। এটাকে গুটিয়ে, তো ভেবে নাও এটাকে যদি তুমি গুটিয়ে দাও, মানে এই কোণটাকে ধরে এবার যদি তুমি এটাকে গোটাতে থাকো, যদি এইভাবে যদি গুটিয়ে দাও তাহলে কি হবে, তোমরা এই রকম একটি চোঙ বা বেলন পাবে বা সিলিন্ডার পাবে। এখানে বলে দিয়েছে এটিকে গুটিয়ে যদি একটি ফাঁপা লম্ব বেলনের আকৃতি দেওয়া হয়, ভিতরটা কিন্তু ফাঁপা আমরা দেখতে পাচ্ছি, এরকমভাবে যদি আমরা এটাকে গুটিয়ে দিই, এই ধারটাকে যদি আমরা গুটিয়ে দিই, ঠিক আছে, এভাবে যদি গুটিয়ে দিতে থাকি তাহলে দেখা যাবে এরকম একটি বেলন পাবো, যার উচ্চতা পাতের প্রস্থের সমান, অর্থাৎ এটা 3 সেন্টিমিটার, তাহলে এরও উচ্চতা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারের উচ্চতা হবে। এবার দেখো ভালো করে বুঝে দেখো যে এইখান থেকে এইটার যে দৈর্ঘ্যটা অর্থাৎ 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটারটা কিন্তু দেখো এইখান থেকে পুরো রাউন্ড, এই এক রাউন্ড দিয়ে আসতে যতটা হচ্ছে তার সমান, এবং এই উপরের তলটা সিলিন্ডার বা চোঙের উপরের তলটা কি হয়, বৃত্তের আকারের হয়, তাই না, বৃত্তাকার হয়। তাহলে আমরা বলতে পারি এই যে পুরো ধারটা, এই ধারটার পরিমাপ 6 সেন্টিমিটারের সমান, এবং এই ধারটা এই বৃত্তের কি পরিধি, এই বৃত্তের পরিধি হয়, কারণ আমরা জানি এটা যদি একটা বৃত্ত হয় তাহলে বৃত্তের এই অংশটা কি হয়, বৃত্তের পরিধি বলা হয়। তাহলে পরিধির সূত্র কত হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরিধি হচ্ছে 2 পাই r। তাহলে আমি বলতেই পারি 2 পাই r, অর্থাৎ এই বৃত্তাকার অংশের পরিধি এই আয়তকার পাতের দৈর্ঘ্যের সমান, অর্থাৎ ইকুয়ালস টু 6। তাহলে r ইকুয়ালস টু কত, এখানে r চেয়েছে, তাহলে সর্ববৃহৎ চোঙের ব্যাসার্ধ কত, তাহলে চোঙের ব্যাসার্ধ চেয়েছে, তাহলে r ইকুয়ালস টু কত হবে 6/2 পাইটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে 6/2 পাই, তাহলে r এর মান 6/2 পাই, অর্থাৎ সি অপশনটা কারেক্ট হবে। এখানে এককটা সেন্টিমিটার দিয়েছে তাই এখানে একক আমরা লিখব এত সেন্টিমিটার। পরের প্রশ্ন, একটি জলপূর্ণ শঙ্কু আকৃতির, একটা শঙ্কু পুরোপুরিভাবে জলপূর্ণ আছে, ফ্লাস্কের ভূমির ব্যাসার্ধ, তাহলে একটা শঙ্কু আছে, আমরা শঙ্কু আঁকবো। তাহলে এই শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এতটার পরিমাপ r,
আর তার উচ্চতাটা অর্থাৎ এইখান থেকে এতটা লম্ব উচ্চতা। শঙ্কুর দু ধরনের উচ্চতা হয়, এই শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দু পর্যন্ত যে রেখাটা পাই তার সেটাকে আমরা বলি উচ্চতা। আর এইখান থেকে যে এই বাঁকানো বাহুটা আমরা দেখতে পাচ্ছি, তির্যক বাহুটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় তির্যক উচ্চতা। তো এখানে তির্যক উচ্চতার কথা বলা হয়নি, এখানে শুধু উচ্চতার কথা বলা হয়েছে, অর্থাৎ লম্ব উচ্চতার কথা বলা হয়েছে, এইচের কথা বলা হয়েছে। তো উচ্চতা এইচ। এই ফ্লাস্ক থেকে এমআর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বেলনাকৃতি ফ্লাস্কে জল ঢালা হলো। এবার দেখা যাচ্ছে একটা ফ্লাস্ক আছে, যেটা হচ্ছে বেলন আকৃতি বা সিলিন্ডার আকৃতির। তো এই ফ্লাস্কে যদি এর ভিতরে যে জলটা আছে সেই জলটা যদি আমি এখানে ঢেলে দিই, তাহলে এই জলের উচ্চতা কত হবে? তাহলে খুব সহজ ব্যাপার, আমি যদি ধরে নিই এর ভিতরে যে জল আছে সেই জলটা যখন এর মধ্যে ঢালা হচ্ছে তখন সেই জলটা হচ্ছে এতটা জায়গা আয়তন দখল করবে। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 1/3 পাই ইন্টু ভূমির ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা। এখন এই জল যদি এখানে ফেলে দেওয়া যায় তাহলে এই জলে উচ্চতা এই সিলিন্ডারে কত, আমি ধরে নিচ্ছি এইচ। তাহলে এই এইচ আকৃতির যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাও তো একটা বেলন আকৃতি বা সিলিন্ডার আকৃতির, আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিলিন্ডার আকৃতি। তো এই সিলিন্ডারের উচ্চতা কত? এইচ। ভূমির ব্যাসার্ধ কত? এখানে দিয়ে দেওয়া হয়েছে এমআর, ভূমির ব্যাসার্ধ এমআর। তাহলে এই অংশের আয়তন কত হবে? তাহলে এই অংশের আয়তন হবে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, অর্থাৎ পাই ইন্টু এমআর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা এইচ। তাহলে এখানকার জল যদি আমি এখানে ঢেলে দিই তাহলে এখানকার জলের আয়তন আর এই জলের আয়তন দুটো সমান হবে। তাহলে বলতেই পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই যে আয়তনটা এখানকার এই আয়তনের সমান হবে। তাহলে আমরা এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করে নিই, পাই ইন্টু, আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই আমরা পাচ্ছি এম স্কোয়ার আর স্কোয়ার এইচ। তাহলে আমরা এখন কি লিখব? পাই ইন্টু এম স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু 1/3 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। আমাকে চাওয়া হয়েছে প্রশ্নে যে এই বেলন বা সিলিন্ডারে জল ঢালার পরে এই সিলিন্ডারে কত উচ্চতার জল পাওয়া যাবে, অর্থাৎ ক্যাপিটাল এইচের মান আমাদের বার করতে হবে। তাহলে এখানে ক্যাপিটাল এইচের মান আমরা বার করব, এখানে পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল, দুটো আর অর্থাৎ আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? এম স্কোয়ার এইচ ইকুয়ালস টু এইচ বাই 3। তাহলে এইচ ইকুয়ালস টু হয়ে গেল স্মল এইচ বাই 3 এম স্কোয়ার। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর বি, অর্থাৎ এইচ বাই 3 এম স্কোয়ার। পরের প্রশ্ন, একই ব্যাসার্ধ বিশিষ্ট নিডের লম্ব বৃত্তাকার বেলন অর্থাৎ সিলিন্ডার এবং গোলকের অর্থাৎ স্পিয়ারের আয়তন সমান। তাহলে একটা সিলিন্ডার বা বেলন বা চোঙ আছে আর একটা গোলক আছে, তাদের কিন্তু আয়তন সমান এবং তাদের ব্যাসার্ধও সমান। তো আমি যদি ধরে নিই ব্যাসার্ধ আর, তাহলে আমরা বলতেই পারি লম্ব বৃত্তাকার বেলনের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি তার এইচ হয় তাহলে আমরা লিখব পাই আর স্কোয়ার এইচ। এখানে এইচটা হচ্ছে চোঙের উচ্চতা আর আরটা তো বলেই দেওয়া হয়েছে চোঙ অথবা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমি এখানে আর ধরে নিয়েছি, কিন্তু এই আরটা হচ্ছে ব্যাসার্ধ মানে চোঙের ব্যাসার্ধ এবং গোলকের যে ব্যাসার্ধ, এটা দুটো যেহেতু সমান তাই তার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে চিহ্ন ধরবো না, একটাই চিহ্ন ধরেছি আর। তাহলে পাই আর স্কোয়ার এইচ হলো লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আর গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার এখানে দেখো আমরা এইচ আর আর এর মধ্যে একটা সম্পর্ক পাবো, পাই পাই ক্যান্সেল হয়ে গেল, এখানে দুটো আর এখানে তিনটে আর আছে, তাহলে একটা আর থাকবে। তাহলে আমরা পাচ্ছি এইচ ইকুয়ালস টু 4r/3, অর্থাৎ এইচ বাই আর এর অনুপাতটা হচ্ছে 4/3।
এটাকে আমরা কাজে লাগাবো। এরপর কি বলেছে, যদি বেলন আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল S1 ও S2 হয় তাহলে নিম্নলিখিত কোন সম্পর্কটা সঠিক হবে। তাহলে S1 হচ্ছে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, আর S2 হচ্ছে যে গোলক আছে তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমি দুটোকে ভাগ করে দিচ্ছি। তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr ইন্টু r প্লাস এইচ, আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr স্কোয়ার। এখন এখানে দেখো 2π এখানে ক্যান্সেল হয়ে 2 আসছে, এখানে একটা r কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1/2 ইন্টু r প্লাস এইচ বাই r, নিচে একটা r থাকছে এখানে। এইবার আমরা কি করব, এইবার আমরা এখান থেকে আমরা r বাই r অর্থাৎ r কে r দিয়ে ভাগ করলাম প্লাস h বাই r এইভাবে ভাগ করলাম। কেন করলাম, কারণ এখানে আমরা জানি h বাই r এর মান 4/3, তাই এটা করার জন্য আমরা h বাই r এখানে এইভাবে করলে আমরা h বাই r এর মান পাচ্ছি, তো h বাই r এর জায়গায় আমরা 4/3 বসিয়ে দেবো। এখানে r আর r ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হচ্ছে 1 প্লাস 4/3 অর্থাৎ 1/2 ইন্টু 3 প্লাস 4/3 অর্থাৎ আসছে হাফ ইন্টু 7/3 অর্থাৎ 7/6। এবার আমরা এখানে কি পেয়েছিলাম, S1/S2। তাহলে দেখো S1 7 হলে S2 6, অর্থাৎ S1 এখানে বড় হচ্ছে, তাহলে এর থেকে দেখেই বুঝতে পারছি S1 হচ্ছে S2 থেকে বড়। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে S1 S2 থেকে বড়, অর্থাৎ এই অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, এবং এটি একটি খুবই ভালো প্রশ্ন। একটি উত্তল বহুতলকের তলের সংখ্যা f, শীর্ষবিন্দুর সংখ্যা v এবং ধারের সংখ্যা e হলে কোন সম্পর্কটা সঠিক হবে। এখানে আমি কিছু বহুতলকের ছবি এঁকেছি, মানে এখানে দিয়েছি। তো বহুতলক অর্থাৎ যে ঘনবস্তুর অনেকগুলি তল আছে, এরকম আমরা ঘনবস্তুকে বলবো বহুতলক। এখন যেমন একটি খুব সহজ একটা বহুতলকের উদাহরণ হবে ঘনক, মানে যেমন লুডো ছক্কা, অথবা আয়তঘনক যেমন দেশলাই বাক্স, অথবা হতে পারে প্রিজম। এগুলো সবই হচ্ছে বহুতলকের উদাহরণ। এখন আমরা যদি বহুতলক হিসাবে যদি ঘনককেই বেছে নিই, তাহলে দেখো এর উত্তরটা করাটা খুবই সহজ। আর তোমরা জেনে রাখবে বহুতলকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সূত্র থাকে, সেই সূত্রটা আমরা লাস্টে বলে দিচ্ছি কি হবে, তোমরা এখানে বুঝে নাও। ধরে নাও যে বহুতলকের কথা বলা আছে, সেই বহুতলকটা ঘনক। এখন এই ঘনকের তল বলতে কটা তল থাকে, এটা একটা তল, এটা একটা তল, এইভাবে তল থাকে। অর্থাৎ আমরা জানি ঘনকের 6টা তল থাকে, কারণ আমরা জানি লুডো ছক্কাতে কি হয়, 1 থেকে 6 অবধি দাগ কাটা থাকে বা লেখা থাকে, 1 থেকে 6 অবধি লেখা থাকে। অর্থাৎ এক একটা মার্কিং করা যে থাকে 1 2 3 এগুলো এক একটা তলে দেওয়া থাকে। যেমন যেখানে 1 দেওয়া থাকে সেটা একটা তল, যেখানে 6 দেওয়া থাকে সেটা একটা তল। এইভাবে 1 থেকে 6 অবধি আমি দেখি লেখা থাকে বা দাগ কাটা থাকে বা ডট দেওয়া থাকে। তো তার অর্থ হলো এখানে 6টা তল। তাহলে ঘনকের কটা তল, 6টা তল। তাহলে আমরা বলতে পারি ঘনকের ক্ষেত্রে f এর সংখ্যা 6। শীর্ষবিন্দু কোনগুলো, এইগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে দেখো এখানে কটা শীর্ষবিন্দু পাচ্ছি, এখানে 4টে, আর নিচে পাচ্ছি 4টে, অর্থাৎ 8টা। তাহলে v এর ভ্যালু কত হবে, 8। ধারের সংখ্যা বলতে ধার বলতে বোঝাচ্ছে এটা একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার, এটা একটা ধার। তাহলে এইদিকে 4টে। এবার পেছনে ওরকম 4টে ধার আছে, পেছনেও 4টে ধার আছে, তাহলে 8টা। আর উপরে একটা 9টা, 10টা, 11টা, আর এদিকে নিচে একটা 12টা, অর্থাৎ ই এর ভ্যালু 12। এবার তোমরা লক্ষ্য করো 6 আর 8 যোগ করলে কত হচ্ছে, 14 হচ্ছে, আর ই কত হচ্ছে, 12 হচ্ছে। অর্থাৎ ই এর সাথে যদি আমি 2 যোগ করে দিই আরও, তাহলে আমরা কি পাবো, আমরা এফ আর ভি এর যে সমষ্টি পেয়েছিলাম তার সমান পাবো। অর্থাৎ এফ প্লাস ভি এই যে সমষ্টিটা পেলাম সেটা 14 পেয়েছি, আর ই পেয়েছি 12। তাহলে আমি বলতে পারি ইর সাথে 2 যোগ করলে আমরা এফ আর ভি এই দুটোর সমষ্টির সমান পাবো। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ। এবার তোমাদের বলে রাখি, এটা শুধু ঘনক বলে না,
তোমরা যদি প্রিজমের ক্ষেত্রেও দেখো এই সূত্রটাই মেনে চলে। প্রিজমের ক্ষেত্রে আমরা যদি বলি এফ অর্থাৎ তলের সংখ্যা, দেখো প্রিজমের ক্ষেত্রে কটা তল পাবো? দুটো। আমরা এরকম দেখতে পাচ্ছি ত্রিভুজাকৃতি তল দুটো, আর আয়তকার তল এরকম একটা, নিচে একটা, দুটো, আর এই সাইডে একটা, তিনটে, অর্থাৎ তিনটে আয়তকার তল আর দুটো ত্রিভুজ আকৃতি তল, অর্থাৎ 5খানা তল পাচ্ছি। শীর্ষবিন্দু সংখ্যা গুনে নিই, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, অর্থাৎ ভি এর ভ্যালু 6। এইবার বাকিটা আমাদের এবারে ধারের সংখ্যা বার করতে হবে। কটা ধার? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি ই এর সংখ্যা 9। এবার দেখো তোমরা 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? 11, এবং এই 11 ই এর থেকে কতটা বেশি? 2 বেশি, তাহলে ই এর সাথে 2 যোগ করলে আমরা এফ আর ভি এই দুটো সমষ্টির সমান পাবো। অর্থাৎ বহুতলকের ক্ষেত্রে একটি সূত্র অনুসৃত হয়, অর্থাৎ বহুতলকের ক্ষেত্রে একটি সূত্র আমাদের মেনে চলতে হয়। সেটা কিরকম? এফ প্লাস ভি ইকুয়ালস টু ই প্লাস 2, অর্থাৎ এফ প্লাস ভি মাইনাস ই ইকুয়ালস টু 2। অর্থাৎ এইটা হলো যে আমরা কি দেখতে পাচ্ছি, এফ এর অর্থ কি? এফ এর অর্থ হচ্ছে তলের সংখ্যা। তো তলের সংখ্যা এবং শীর্ষবিন্দু সংখ্যা এই দুটো সমষ্টি সেই বহুতলকের ধারের সংখ্যা থেকে যদি এই সমষ্টি বিয়োগ করা হয় তাহলে সবসময় আমরা 2 পাবো। সেটা এই ধরনের বহুতলক হোক বা এই ধরনের বহুতলক হোক বা প্রিজম হোক, আয়তঘন হোক, ঘনক হোক, যে কোনো ধরনের বহুতলকের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু তারা অনুসরণ করে। এটাকে বলা হয় অয়েলার সূত্র। এটা একজন গণিতবিদ অয়েলার, তিনি এই সূত্রটা দিয়েছিলেন। ঘনবস্তু সবসময় মানে যেটা বহুতলক, এরকম বহুতলক বিশিষ্ট ঘনবস্তু এই সূত্রটা মেনে চলে। তাহলে এই প্রশ্ন উত্তর এফ প্লাস ভি ইকুয়ালস টু ই প্লাস 2। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ইন্টারেস্টিং লেগেছে, তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, অনেক শর্টকাট ট্রিক তোমরা শিখতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর যারা এই চ্যানেলে প্রথম এসছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে অল অপশানটিতে ক্লিক করে দিও। তাতে কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমার কাছে শীঘ্রই পৌঁছে যাবে। এরকমই নতুন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।